সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ভারতকে টেক্কা দিতে প্রস্তুত বাংলাদেশ। ভারত যুক্তরাষ্ট্রের গোপন সামরিক চুক্তি। বাংলাদেশে হচ্ছে নিজস্ব অস্ত্র কারখানা। প্রতিরক্ষা সক্ষমতার মানচিত্রে নিজেদের অবস্থানকে নতুন করে জানান দিতে চলেছে বাংলাদেশ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে দেশের মাটিতে। সম্প্রতি এমন কিছু পদক্ষেপের খবর সামনে এসেছে যা ভারতের মোদির চিন্তা বাড়িয়ে দিয়েছে এবং বাধ্য করেছে বাংলাদেশকে নিয়ে ভাবতে। আর এর কারণ, বাংলাদেশ বিমান বাহিনীর তালিকায় যুক্ত হতে চলেছে চীনের বিধ্বংসী SY-400 ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। শুধু তাই নয়, দেশের মাটিতেই চীনের সহায়তায় অত্যাধুনিক ড্রোন তৈরির কারখানাও স্থাপন করা হচ্ছে। আর এসব দেখে মোটেও সন্তুষ্ট নয় ভারতীয়রা। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে যে নতুন অধ্যায় লেখা হতে চলেছে তার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অংশটি হল SY-400 স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশ সেনাবাহিনী চীনের কাছ থেকে এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম কেনার চুক্তি চূড়ান্ত করেছে। এটিকে শুধু একটি সাধারণ অস্ত্র হিসেবে দেখলে ভুল হবে। এটি এমন এক গেম চেঞ্জার যা বাংলাদেশের আক্রমণাত্মক প্রতিরোধ ক্ষমতা বা অফেন্সিভ ডিটারেন্সকে এক লাফে বহুগুণ বাড়িয়ে দেবে। এই SY-400 মিসাইল সিস্টেমটি প্রায় 280 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে পিন পয়েন্ট নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর মানে হল, এই সিস্টেমটি কার্যকর হওয়ার পর বাংলাদেশ তার নিজের সীমানার ভেতর থেকেই বহু দূরের শত্রুর ঘাঁটিতে আঘাত হানার মতো এক অভাবনীয় সক্ষমতা অর্জন করবে, যা আগে কখনো কল্পনাও করা যেত না। সহজ কথায়, দেশের সার্বভৌমত্বে সামান্যতম আঘাত এলেই তার পাল্টা জবাব দেওয়ার জন্য বাংলাদেশকে আর সীমান্তে সীমাবদ্ধ থাকতে হবে না। অনেকেই এই SY-400 সিস্টেমকে রাশিয়ার বিখ্যাত ইস্কান্দার মিসাইল সিস্টেমের চীনা সংস্করণ হিসেবে উল্লেখ করেন। এর সবচেয়ে বড় শক্তি হল এর নির্ভুলতা বা প্রিসিশন। এটি জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের সমন্বয়ে লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে, ফলে এর লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। একটি দেশের জন্য দূরপাল্লার আঘাত হানার এই সক্ষমতা এক শক্তিশালী প্রতিরোধমূলক বার্তা বা ডিটারেন্স হিসেবে কাজ করে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শত্রুকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে এই নীরব ঘাতক। বাংলাদেশের হাতে এই অস্ত্র থাকার অর্থ হল, যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এখন থেকে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এই অভাবনীয় অগ্রগতির পাশাপাশি আকাশপথে নজরদারি এবং আক্রমণের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিমান বাহিনী নিয়েছে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ। আর তা হল চীনের কারিগরি সহায়তায় দেশের মাটিতেই অত্যাধুনিক ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল উৎপাদনকারী কারখানা স্থাপন। এই উদ্যোগটি কেবল দেশের প্রতিরক্ষা শিল্পকেই শক্তিশালী করবে না, বরং বাংলাদেশকেই প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হওয়ার পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়টি কোনো গুজব বা ধারণা নয়। এর সপক্ষে শক্ত প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার একটি সমন্বয় সভার কার্যবিবরণী থেকে। গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সভার কার্যবিবরণী থেকেই জানা যায়, এই ড্রোন ফ্যাক্টরির নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ হল, আর মাত্র 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলাদেশ নিজস্ব কারখানায় তৈরি ঘাতক ড্রোন আকাশে ওড়ানোর সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। এটি দেশের প্রতিরক্ষা খাতে আমদানি নির্ভরতা কমানোর পথে এক বিশাল মাইলফলক। তবে বিষয়টি শুধু ড্রোন কারখানা স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশ বিমান বাহিনী যে নিজস্ব প্রযুক্তি উন্নয়নে পর্দার আড়ালে নীরবে কাজ করে যাচ্ছে তারও প্রমাণ মিলেছে এই একই সভায়।
বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সভাকে জানিয়েছেন এক অবিশ্বাস্য সাফল্যের কথা। তিনি জানান, প্রায় 2 বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ এরোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এরই মধ্যে 4টি ভিন্ন ভিন্ন মডেলের বিমানের ডিজাইন তৈরি এবং সফলভাবে উড্ডয়ন সম্পন্ন করেছে। একটি নতুন গবেষণা প্রতিষ্ঠানের জন্য এটি এক কথায় অসাধারণ সাফল্য। এই গবেষণা কেন্দ্রের মূল লক্ষ্য হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটানো। এর মাধ্যমে প্রাথমিকভাবে তৈরি করা হবে প্রশিক্ষণ বিমান এবং পরবর্তীতে বাণিজ্যিক স্পোর্টস এয়ারক্রাফট। এই উদ্যোগ সফল হলে প্রশিক্ষণের জন্য বাংলাদেশকে আর বিপুল পরিমাণ অর্থ খরচ করে বিদেশি বিমান কিনতে হবে না, যা দেশের অর্থনীতিতে একটি বড় ইতিবাচক প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে বিমান এবং এর যন্ত্রাংশের বাজার বিলিয়ন বিলিয়ন ডলারের। বাংলাদেশ যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে পারে, তবে এভিয়েশন খাতে বিদেশি বিনিয়োগের এক নতুন দরজা খুলে যাবে। ড্রোন কারখানা এবং বিমান গবেষণা কেন্দ্র সেই অপার সম্ভাবনারই শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এই মহাপরিকল্পনার তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল দেশের ভেতরেই একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ওভারহোলিং সুবিধা স্থাপন করা। চীন এই বিষয়ে বাংলাদেশকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে, যা গৃহীত হলে বাংলাদেশের বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ সক্ষমতা পুরোপুরি বদলে যাবে। এই ওভারহোলিং বিষয়টি আসলে কী এবং কেন এটি এতটা গুরুত্বপূর্ণ? সহজ ভাষায়, ওভারহোলিং হল একটি বিমানের ইঞ্জিন সহ সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা, মেরামত এবং প্রয়োজনে পরিবর্তন করে সেটিকে প্রায় নতুনের মতো সক্ষম করে তোলা। বর্তমানে বাংলাদেশের সামরিক বা বেসামরিক বিমানগুলোর বড় ধরনের মেরামতের প্রয়োজন হলে সেগুলোকে বিদেশে পাঠাতে হয়। এটি একদিকে যেমন অত্যন্ত ব্যয়বহুল, তেমনি অনেক সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। বিদেশি কোম্পানির ওপর এই নির্ভরশীলতার কারণে জরুরি মুহূর্তে বিমান বাহিনীর অপারেশনাল প্রস্তুতিতেও ঘাটতি দেখা দেওয়ার একটা ঝুঁকি থেকে যায়। দেশের মাটিতেই যদি এই ওভারহোলিং সুবিধা তৈরি করা যায়, তাহলে বাংলাদেশ এক ঢিলে একাধিক পাখি মারতে পারবে। প্রথমত, বিমান রক্ষণাবেক্ষণে প্রতি বছর যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যায় তা সাশ্রয় হবে। দ্বিতীয়ত, বিদেশি নির্ভরতা কমবে এবং দেশ প্রযুক্তিগতভাবে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। তৃতীয়ত, নিজেদের বিমানগুলোকে সবসময় অভিযান সক্ষম বা অপারেশনাল রাখা সম্ভব হবে, যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য অপরিহার্য। বিডার ওই সভায় একজন কর্মকর্তা ভারত যুক্তরাষ্ট্রের গোপন সামরিক চুক্তি, বাংলাদেশে হচ্ছে নিজস্ব অস্ত্র কারখানা, কাঁপুনি শুরু ভারতের মোদি। মালয়েশিয়ার সামরিক সম্মেলন শেষের দিকে হঠাৎ এক ঘোষণায় জমে ওঠে সবার চোখে মুখে এক প্রকার শীতল বিষয়। ভারত ও যুক্তরাষ্ট্র পরবর্তী 10 বছরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এই একটি বাক্যই যেন দক্ষিণ এশিয়ার পুরো ভূরাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মঞ্চের ডানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর বামে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সচিব। দুজনের চোখে স্পষ্ট কৌশলগত সন্তুষ্টি। এই চুক্তি আর 5টা দ্বিপাক্ষিক সামরিক চুক্তি নয়, বরং এর নেপথ্যে রয়েছে এমন এক কূটনৈতিক ধারা যা একদিকে রাশিয়ার অস্ত্র প্রভাব কমাবে, অন্যদিকে চীন পাকিস্তান জোটকে চাপে ফেলবে। তবে এর সবচেয়ে বড় প্রতিক্রিয়া বাংলাদেশের ওপর। এ যেন এক নিরাপত্তার মোড়কের নজরদারির জাল। আন্তর্জাতিক সম্পর্কের বইয়ে একটা বিখ্যাত কথা আছে, বন্ধু নয়, শত্রুও না, কেবল স্বার্থই চিরন্তন। এই কথা যেন হুবহু প্রযোজ্য ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের বেলায়। বারাক ওবামা থেকে শুরু করে জো বাইডেনের প্রথম দিক পর্যন্ত ভারতকে প্রধান কৌশলগত অংশীদার মনে করা হতো। কিন্তু 2025 সালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় শাসন শুরু হলে বদলে যায় দৃশ্যপট। ভারতের আশা ছিল ট্রাম্প ভারত খেসার নীতি চালিয়ে যাবেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমদানিকৃত পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন ভারতের রপ্তানি বাণিজ্যে বড় ধাক্কা দেয়। H-1B ভিসা সীমিত করে দেওয়া হয়। কয়েকটি ভারতীয় টেক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি হয়। যদিও 2025-এর শেষ দিকে এসে আচমকা নাটকীয় পালাবদল ঘটে এবং সেই নাটকের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নতুন নিরাপত্তা চুক্তি।
মালয়েশিয়ায় স্বাক্ষরিত এই চুক্তির অধীনে ভারত যুক্তরাষ্ট্রের নজরদারি স্যাটেলাইট স্টারলিংক ডাটা নেটওয়ার্ক গোয়েন্দা ডেটা শেয়ারিং প্রযুক্তি ব্যবহার করতে পারবে। যুক্তরাষ্ট্র পাবে ভারতের বেশ কয়েকটি স্ট্র্যাটেজিক লজিস্টিক ঘাঁটিতে প্রবেশাধিকার, এমনকি দক্ষিণ ভারতের কিছু সেনা ঘাঁটি পর্যন্ত। সবচেয়ে আশঙ্কার জায়গা বাংলাদেশে স্থাপিত হতে যাওয়া স্টারলিংক হাব, যা ব্যবহার করবে ভারতের গোয়েন্দা সংস্থা। কিন্তু বাংলাদেশ সামরিক বা গোয়েন্দা কার্যক্রমে এর ব্যবহার করতে পারবে না। এ যেন নিজের ঘরে বসে পরের নজরদারি সহ্য করা। ভারত যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হল যৌথ অস্ত্র উৎপাদন, যা মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে কার্যকর হচ্ছে। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র তার সামরিক প্রযুক্তি, বিশেষ করে যুদ্ধ বিমান ও মিসাইল সিস্টেমের উন্নত ভার্সান ভারতকে হস্তান্তর করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে ভারতের সামরিক সক্ষমতা যেমন বাড়বে, তেমনি যুক্তরাষ্ট্রের জন্য এশিয়া বাজারে প্রবেশের একটি নিরাপদ দরজা খুলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই যৌথ উৎপাদনের প্রকল্পগুলো মূলত ভারতকে রাশিয়ার ওপর নির্ভরশীলতা থেকে মুক্ত করতে এবং ভবিষ্যতের সম্ভাব্য চীনমুখী সংঘাতে যুক্তরাষ্ট্রের পূর্ব পরিকল্পিত কৌশলের অংশ হিসেবে ব্যবহার করা হবে। তেজাস জেট ফাইটের জন্য উন্নত ইঞ্জিন প্রযুক্তি, জাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের লাইসেন্স উৎপাদন ও ভারতের মাটিতে যুক্তরাষ্ট্রীয় স্ট্যান্ডার্ডের আর্মার্ড ভেহিকল তৈরির মতো পদক্ষেপ একদিকে যেমন ভারতের প্রতিরক্ষা শিল্পে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে, অন্যদিকে এর রাজনৈতিক অর্থনীতি একেবারে নতুন মাত্রা পাবে। ভারত যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য অস্ত্রমিত্রে পরিণত হবে, এই বার্তা স্পষ্ট। কিন্তু প্রশ্ন উঠছে, এই মেক ইন ইন্ডিয়া প্রকল্প কি কেবল আত্মনির্ভরতার জন্য, নাকি এর ছায়ায় গড়ে উঠছে একটি মার্কিন নির্ভর সামরিক জোট ব্যবস্থা? এই চুক্তির ব্যাপ্তি শুধু প্রযুক্তি হস্তান্তরে সীমাবদ্ধ নয়, বরং এর মধ্য দিয়ে ভারতের প্রতিরক্ষা নীতিতে মার্কিন প্রভাব আরও গভীর হবে, যার পরোক্ষ প্রভাব পড়বে পাকিস্তান ও বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলেও। বাংলাদেশের মাটিতে স্থাপিত হতে যাওয়া স্টারলিংক রিজিওনাল হাবকে ঘিরে যে নতুন ধরনের প্রযুক্তি রাজনীতি গড়ে উঠছে, তা নিছক টেলিকমিউনিকেশন সেবার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য নজরদারি নেটওয়ার্ক, যার কেন্দ্রে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি প্রভাব ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থন। এই স্টারলিংক হাব, যেটি ঢাকার উপকণ্ঠে গড়ে তোলা হচ্ছে, একদিকে আঞ্চলিক ইন্টারনেট কাঠামোর আধুনিকীকরণের ভূমিকা রাখলেও অন্যদিকে এটি হয়ে উঠেছে এমন এক প্রযুক্তিগত দুর্গ, যেখান থেকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিক গতিবিধি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি স্যাটেলাইট রিলে স্টেশন নয়, এটি একটি ডাটা গোদামঘর, যেখানে গোয়েন্দা তথ্য, সিগন্যাল, সামরিক অবস্থান, এমনকি অর্থনৈতিক গতিবিধি নিয়েও নজরদারি চালানো সম্ভব। ভারতের জন্য এই কেন্দ্র হয়ে উঠতে পারে এমন এক ফরওয়ার্ড অপারেটিং বেস, যেখান থেকে চট্টগ্রাম বন্দর, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র অঞ্চল, এমনকি চীনা জাহাজ চলাচল ও পাকিস্তানের বেলুচিস্তান উপকূল পর্যন্ত নজরদারি চালানো যাবে। সবচেয়ে আশঙ্কার বিষয় হল, এই নজরদারি ব্যবস্থার কেন্দ্রস্থল বাংলাদেশের ভূখণ্ডে হলেও বাংলাদেশ নিজেই এই সিস্টেমের সামরিক প্রবেশাধিকার পাবে না। এই বৈষম্যমূলক ব্যবস্থার মধ্য দিয়ে বাস্তবে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ছে। তথ্য প্রবাহ ও সিগন্যাল নিয়ন্ত্রণের যে আধিপত্য বর্তমান বিশ্ব রাজনীতিতে নির্ধারক হয়ে উঠছে, সেই লড়াইয়ে বাংলাদেশ যেন নিজেই হয়ে উঠছে এক পরীক্ষাগার, যেখানে সে পরীক্ষক নয়, পরীক্ষিত। বিশ্ব রাজনীতির নিরিখে এই ধরনের প্রযুক্তি নির্ভর কৌশল নতুন নয়। আফ্রিকান দেশগুলোতেও চীনের টেলিকম নেটওয়ার্ক বা রাশিয়ার সাইবার সাপোর্ট এক ধরনের মনোপলি কৌশল বাস্তবায়ন করেছে। এখন দক্ষিণ এশিয়ায় সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে ভারত, যার পেছনে যুক্তরাষ্ট্রের কৌশলগত ছায়া স্পষ্ট। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য মূল প্রশ্ন দাঁড়ায়, তথ্য ও প্রযুক্তিগত সার্বভৌমত্ব কি অর্থনৈতিক উন্নয়নের চেয়ে কম গুরুত্বপূর্ণ? স্টারলিংক ব্যবহারের নামে আমাদের মাটিতে অন্য দেশের গোয়েন্দা ঠাঁই পায় যদি, তবে সেটি শুধু কূটনৈতিক অপমান নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নেও এক ভয়ানক বাধ। ঢাকার উত্তলে এক কূটনৈতিক মিশনে সন্ধ্যার আলো ফিকে হয়ে এসেছে, সোনালি আলো ছুঁয়ে যাচ্ছে কাঁচের দেয়াল। বারান্দায় দাঁড়িয়ে এক কর্মকর্তা টেলিস্কোপে চোখ রাখেন, দূরে অদৃশ্য কোনো কিছু খুঁজে পেতে চান। টেবিলের ওপর পড়ে আছে একটি রিপোর্ট। ভারতের সেনাবাহিনী নতুন স্টারলিংক ডাটা রিলের কেন্দ্র থেকে নজরদারি শুরু করেছে। তার ঠোঁটে একরকম শূন্য হাসি, চোখ মেলে বলেন, আমরা নিজের মাটিতে দাঁড়িয়ে কারো অন্য দেশি চোখে বন্দী হয়ে যাচ্ছি।
এটাই কি আঞ্চলিক নেতৃত্বের পরিণতি নাকি আগামী দিনের কৌশলগত দাসত্বের সূচনা? ভারত যুক্তরাষ্ট্রের 10 বছরের এই নিরাপত্তা চুক্তি কেবল সামরিক বা অর্থনৈতিক বিষয় নয়, এটা এক অদৃশ্য চাবি যেটা দিয়ে খুলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণের সব তালা। আর সেই তালা খোলার আওয়াজ বাংলাদেশের ঘরে যেন একটু বেশি প্রতিধ্বনিত হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ। আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।